বন্ধুরা সবাই কেমন আছো? তো আজকে প্রথমে আমার পরিচয়টা দেই। তো আমি নিয়াজুল ইসলাম, নরডেমিয়ান 15 ব্যাচ ছিলাম, এখন বুয়েট 15 মানে পড়াশোনা করতেছি বুয়েটে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আজকে আমরা তোমাদের সাথে অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারে কিছু থিওরি নিয়ে আলোচনা করবো মেইনলি। তো চলো আসো আমরা শুরু করে দিই। তো কমপ্লেক্স নাম্বার আসলে আমরা কেন ইউজ করতেছি এটা আসলে আমাদের জানতে হবে। তো ফার্স্টে আমরা একটা ইকুয়েশন চিন্তা করে নিই, x² + 1 = 0, একটা সিম্পল ইকুয়েশন আমরা ধরি। তো এই ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমাদের কি কি প্রবলেমটা আসলে হচ্ছে। তো আসো আমরা দেখি x² = -1। তো আমাদের বাস্তব জগতে এমন কোনো কি সংখ্যা আছে যাকে স্কোয়ার করলে আমরা মাইনাস পাবো? অ্যান্সারটা অবশ্যই না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আগে কি করছি, আমাদের যদি 9, 10 এর ধারণা থেকে বলতে যাই তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে গেছি অবাস্তব বা অগ্রহণযোগ্য, এই টাইপের কোনো একটা কথা লিখে গেছি। লিখে যে এই রুটগুলো আমরা বাদ দিয়ে গেছি। বাট এখন আমাদের হাই লেভেলের জন্য এগুলো আর বাদ দিতে পারবো না, কারণ প্রত্যেকটা আমাদের হাই লেভেলে যত ক্যালকুলেশন আছে সবগুলোতে এটা একটা ইম্পর্টেন্ট একটা মেজর একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে। তো আসো আমরা এটাকে কি লিখতে পারি, x = ±√1। তো এরকম যখন বারবার এই ধরনের ইকুয়েশন যখন চলে আসতে থাকলো তখন ইউলার ফার্স্টে এটাকে আই দ্বারা প্রকাশ করলো, i = √1। আচ্ছা, আইটাকে আমরা কি বলি, আয়ের একটি পরিচয় দিই। আইটা হচ্ছে ইমাজিনারি কোয়ান্টিটি, বা বাংলাতে যদি আমরা বলি সেটা হচ্ছে কাল্পনিক রাশি। আচ্ছা, এখন আমরা আসো কিছু জিনিস দেখি। i = কি পাইলাম, √1। দেন এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি, i² = -1। এটাকে আমরা কিউব করব, তাহলে i³ = i² × i, দ্যাটস মিন -i। ওকে, নেক্সট আসি হচ্ছে i⁴। আবার যদি 4 করি তাহলে আমরা বলতে পারি i² × i² = +1। এরপর আসি হচ্ছে আরেকটু পাওয়ার বাড়াই, i⁵। তাহলে কি হচ্ছে, তাহলে যেটা হচ্ছে i⁴ × i, i⁴ এর ভ্যালু হচ্ছে 1 আর i এর ভ্যালু তো i, সো এটা আবার ব্যাক করতেছে হচ্ছে i তে। তো আমরা দেখতেছি যে জিনিসটা আবার ব্যাক করা শুরু করছে। এরপর যদি আমি i⁶ বের করি তাহলে দেখবো এটা -1 রিপ্রেজেন্ট করতেছে, i⁷ করলে জাস্ট এটা আবার ফ্লোটা ব্যাক করতেছে। তো এটা একটা প্যাটার্ন ফলো করতেছে। এই প্যাটার্নটা যদি আমরা এখন দেখি তাহলে কি পাই, তো প্যাটার্নটা জাস্ট এইরকম হবে, 4n + 1, 4n + 2, i⁴n + 3, আর হচ্ছে i⁴n। ওকে, i⁴n + 1 হচ্ছে i, 4n + 2 হচ্ছে -1, এটা হচ্ছে -i, এটা হচ্ছে 1। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে n অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অন্য কিছু হলে কিন্তু হবে না। যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য হবে না। ওকে, তো এখানে আমরা দেখি যদি n এর ভ্যালু আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল চিন্তা করি, যদি 0 হয় তাহলে কি হবে, যদি 0 হয় তাহলে আমরা কি পাবো, i⁴, দ্যাটস মিন i। যদি এখানে 0 বসাই তাহলে কি হবে, i²। তার মানে এই যে এখানে i² ভ্যালু কত, -1। ওকে, নেক্সট যদি আমি এখানে 0 বসাই তাহলে i³ এর ভ্যালু কত, -i, এখানে হচ্ছে -i। i⁴ এখানে 0 বসালে তো 1 আসতেছে। ওকে, জাস্ট এরকম একটা প্যাটার্ন ফলো করবে। এখন আমরা যদি একটু জিনিসটা চিন্তা করি, যদি পাওয়ারটা অনেক হাই হয়, অনেক হাই কেমন, জাস্ট i⁴ র্যান্ডম ভাবে নেই, 4, 5, 6, 7, 2, 3 এরকম যদি হয় তাহলে আমরা কি বলবো, তাহলে কি আমরা এটাকে আবার 4 দিয়ে ভাগ করতে যাব পুরো নাম্বারটাকে? অ্যাকচুয়ালি 4 দিয়ে ভাগ করলেও হবে, বাট এটা অনেক টাইম লাগবে। তো আমরা যেটা করবো, লাস্ট 2 ডিজিট নিয়ে কাজ করব। 2 ডিজিট নিয়ে কাজ করবো কেন, এটা আমি একটু ব্যাখ্যায় আসি। তো আমরা এটাকে অন্যভাবে একটা ওয়েতে লিখতে পারি না, 4, 5, 6, 7, 0, 0 + 2, 3 এটা তো লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে আমরা এটাকে আমরা 9, 10 এর ধারণা অনুসারে এটাও লিখতে পারি 23। তো এটা কি, লাস্টে দুটো 0 আছে, অবভিয়াসলি এটা 4 দিয়ে ভাগ যাবে। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এটার ভ্যালু কত, 1। তার মানে এইটুকের ভ্যালু 1, i⁴ ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রিয়েল এটার ভ্যালুটা। তো যদি করি তাহলে কত আসতেছে, i⁴ তো যে 3 আসে জ্যাসমিন, এই যে এটার ফরম্যাট মিলতেছে মানে -i। ওকে, এখন আসি আমরা একটু আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ তো ভাই বলতেছি সবগুলো পজিটিভ ভ্যালু, যদি আর ভ্যালু নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সেক্ষেত্রে অবশ্যই বের করার কোনো ওয়ে আছে। আসো আমরা কিভাবে বের করি।
জাস্ট একটা র্যান্ডম নাম্বার চিন্তা করি i টু দি পাওয়ার -49। তো এটার ক্ষেত্রে কি হবে, আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি 1/49। 49 মানে কত, i 1/i। 1 কে আমরা কি লিখতে পারি, 1 কে লিখতে পারি -i², কারণ i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 আর মাইনাস মাইনাসের গুণ হয়ে +1 হয়ে যাবে। তো আমরা লিখতে পারি হচ্ছে -i²/i, তার দ্যাটস মিন এটার ভ্যালু হচ্ছে -i। ওকে, নেক্সট আসে হচ্ছে আমরা এতক্ষণ, আচ্ছা আমরা একটু আউট অফ একটা টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের একটা কমন যে নলেজ, যেটা হচ্ছে যে আমরা অল টাইম মাইনাস মাইনাস গুণ করে প্লাস লিখি, অথবা -1 ইন্টু -1 যে কোনো কিছুর মাইনাস যদি আমরা গুণ করি +1 লিখি। এখন আমরা একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা কি এটা জানি যে কেন মাইনাস মাইনাস গুণ করলে +1 হয়? এটা অ্যান্সার হয়তো অনেকেই জানি না আমরা, জাস্ট আমরা কি মুখস্থ করে আসছি যে মাইনাস মাইনাস গুণ করলে +1 হয়। তো আসলে এটা আমরা একটা অ্যান্সার বের করি, তো কেন এটা আসলে 1 হচ্ছে, পজিটিভ আসতেছে। তো একটা সংখ্যা রেখা চিন্তা করি, তো সংখ্যা রেখার এটা হচ্ছে 0, আমি জাস্ট একটা নাম্বার ধরলাম +5। তো এটাকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে এই পাশে অবশ্যই আসবে -5। তাহলে কি হচ্ছে, -1 গুণ করার কারণে এই সংখ্যাটা এখান থেকে এই জায়গায় চলে আসতেছে। এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, -1 একটা অপারেটর যেটা 180 ডিগ্রি রোটেট করে। ওকে, নেক্সট, তাহলে যদি এই -5 এর সাথে আবার যদি -1টা গুণ করি, সেটা কত ডিগ্রি রোটেট করবে? অবভিয়াসলি 180 ডিগ্রি। সো গুণ করি, এখানে -1 গুণ করার কারণে হচ্ছে 180 ডিগ্রি রোটেট করলো। আবার যদি গুণ করি -1, সেটা আবার 180 ডিগ্রি রোটেট করবে। তাহলে কোন জায়গায় চলে আসলো? পজিটিভ সাইডে চলে আসলো। এই জন্য আমরা বলি যে -1 ইন্টু -1 বা -something ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু পজিটিভ সামথিং। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন কমপ্লেক্স নাম্বার পদে যে -1টা নিয়ে আসলাম? এটা অবশ্যই কমপ্লেক্স নাম্বারের সাথে একটু রিলেটেড আছে, সেটা হচ্ছে আই। আমরা যে আইটা বলতেছি, সেই আইটা একটা অপারেটর হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে আমরা একটু আসি, জাস্ট একটা গ্রাফ আঁকাই, জাস্ট একটা এক্সিস দেই, এক্সিসগুলোর নাম নিয়ে আমি পরে আসতেছি। জাস্ট ধরে নাও এটা হচ্ছে একটা এক্সিস। তো এখানে একটা সংখ্যা আবার ধরি 5। তো 5 এর সাথে যদি আমি আই গুণ করি তাহলে কি হবে? তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আই অপারেটরটা -1 যেমন 180 ডিগ্রি রোটেট করে, আই অপারেটরটা হচ্ছে 90 ডিগ্রি রোটেট করে। তো আই 90 ডিগ্রি রোটেট করে। তো যদি 90 ডিগ্রি রোটেট করে তাহলে আমরা কি পাচ্ছি? 5 এর সাথে গুণ করলে 5i, সেই জিনিসটা এই যে 90 ডিগ্রি রোটেট করবে, 90 ডিগ্রি রোটেট করে এরকম কোন একটা জায়গায় হবে হচ্ছে 5i। তো মোটামুটি আমরা আই সম্পর্কে ক্লিয়ার। এখনো তো আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারে ঢুকি নেই, আমরা জাস্ট আয়ের বেসিকে আছি, যে কমপ্লেক্স নাম্বারে একবারে বেসিক জিনিসটাতে আছি। তো আসলে আমরা এখন একটু কমপ্লেক্স নাম্বারে বেসিকে ঢুকে যাই, মেইন জিনিসটাকে ঢুকি। তো ধরলাম এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার। তো ধরে নাও এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার। এরকম যদি রিয়েল নাম্বার হয় তাহলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই আকারের কোনো সংখ্যাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এখানে একটা জিনিস আছে, এক্সটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর ওয়াইকে বলবো হচ্ছে আমরা ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। তো এটা একটা সিম্বলিক্যালি লেখা যায়। তো সিম্বলিক্যালি যদি লিখতে চাই তাহলে আমরা কি পাবো? আর ই জেড ইজ ইকুয়াল টু এক্স, আর এটা সিম্বলিক্যালি হচ্ছে আই এম জেড ইজ ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এখন আমরা এটাকে গ্রাফে প্লট করব। তো যদি আমরা এটা গ্রাফে প্লট করি, এই জিনিসটাকে যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থা আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? সেটা লিখতে পারবো হচ্ছে এক্স কমা ওয়াই আকারের, আমাদের আগের যে কনভেনশনাল ওয়ে ছিল সেই ওয়েতেই লিখতে পারতেছি। বাট এখানে অ্যাক্সিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম অ্যাক্সিসের কথা, যে অ্যাক্সিসটা একটু পরে আসবো, এখানে আসতেছি সেই অ্যাক্সিসের কথা। ওকে, অ্যাক্সিস নিয়ে যদি চাই তাহলে একটা অ্যাক্সিস আঁকাই, মানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাই। তো এটা কি অনেকটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মতোই অলমোস্ট, বাট একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায়? এই জায়গায় আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় বলতাম এক্স অ্যাক্সিস, এটাকে বলতাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। বাট এখানে আর নামগুলো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে না, নতুন একটা নাম চলে আসবে, কারণ এটা হচ্ছে আমাদের আগে ছিল বাস্তব সংখ্যা, এটা হয়ে গেছে এখন কাল্পনিক সংখ্যা। ওকে, এক্স অ্যাক্সিসকে আমরা নতুন একটা নাম দিই, সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসকে আমরা নতুন একটা নাম দেই, সেটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এখন যদি আমরা এই সংখ্যাটাকে স্থাপন করি এই গ্রাফে, তাহলে কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর বা রিয়েল অ্যাক্সিস বরাবর এক্স
আর ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ওয়াইটা। তো এখন এই বিন্দুটা আমি এই পয়েন্টটা পাইলাম। তো অ্যাকচুয়ালি এই যে কমপ্লেক্স নাম্বারটা আমরা বলতেছি, এই কমপ্লেক্স নাম্বারটা এইখান থেকে এই পর্যন্ত যে ভেক্টরটা নির্দেশ করে তাকে বোঝায়। এটা একটা অ্যাকচুয়ালি ভেক্টর। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি জেড এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেক্টর, আর এই জিনিসটা পুরোপুরি হচ্ছে নতুন একটা অ্যাক্সিস স্থাপন করলাম। এইটার নাম আমরা পরে বলবো, এর নামটা হচ্ছে আর্গা চিত্র। এই নতুন গ্রাফের নাম হচ্ছে আর্গা চিত্র। এই নিয়ে আমরা পরবর্তী যখন মডুলাস আর্গুমেন্ট পড়বো তখন এই জিনিসটা নিয়ে তোমরা আরো ক্লিয়ার হবে। তো আসো আমরা অন্য একটা টপিকে চলে যাই। তো অন্য একটা টপিকটা হচ্ছে, আমি একটা জিনিস দাবি করতেছি তোমাদের কাছে যে সকল আমরা যে বাস্তব সংখ্যাগুলো পড়ে আসছি, আগে যে বাস্তব সংখ্যা 1 2 3 4 বা যে কোনো বাস্তব সংখ্যা তুমি বলো না কেন, এগুলো কোনো না কোনোভাবে একটা কমপ্লেক্স নাম্বার। তো আসলে এই জিনিসটা হয়তো জিনিসটা শুনে তোমাদের কাছে অনেক অদ্ভুত লাগতেছে যে সারা জীবন পরে আসলাম বাস্তব সংখ্যা, এখন এটা ভাইয়া বলতেছে কমপ্লেক্স নাম্বার। জিনিসটা অনেক অন্যরকম একটা লাগতেছে যে তাহলে আমি কোনটা দিকে যাব। ওকে, আসো আমি এটাকে তোমাকে প্রুফ করেই দিচ্ছি একবারে। তো আমি হেডিং দিই ফার্স্টে, অল রিয়েল নাম্বার আর কমপ্লেক্স। ওকে, চলো আমরা প্রুফ করি জিনিসটা। তো জেনারেলি একটা যে কোনো একটা বাস্তব সংখ্যা ধরে নাও, আমার চয়েস মতো আমি ধরে নিচ্ছি 4। তো 4 এটা কি? অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার। আচ্ছা, 4কে আমি একটু অন্যভাবে লিখতে পারি না? 4 প্লাস আই ইন্টু 0, এখানে তো অবশ্যই লিখতে পারি, কারণ এটা আলটিমেটলি 0 ভ্যালু চলে আসতেছে। এই জিনিসটা কি এক্স প্লাস আই ওয়াই আকারের না? তাহলে আমরা এটা 4 প্লাস আই 0কে কি বলতে পারি? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তাহলে 4 প্লাস আই 0 ইজ এ কমপ্লেক্স নাম্বার। তো এখান থেকে আমরা কি বলতে পারি? 4 ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। তার মানে আমরা কি বলতেছি, যে কোনো একটা পজিটিভ নাম্বার বা যে কোনো একটা বাস্তব সংখ্যা নিয়ে আমরা দেখতেছি সেটা আলটিমেটলি কোনো না কোনোভাবে একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে চলে আসলো। আচ্ছা, তাহলে কমপ্লেক্স নাম্বার যদি আমরা একটা জিনিস সেট আকারে প্রকাশ করতে চাই, সেটা এইভাবে প্রকাশ করা হয়, x প্লাস আই ওয়াই, যেখানে সাচ দ্যাট x, y বিলংস টু R। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারতেছো যে অবশ্যই কমপ্লেক্স নাম্বারের সংখ্যাটা বেশি রিয়েল নাম্বারের চাইতে। তাহলে আমরা একটা জিনিস খুব সহজে বলতে পারি যে কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার হচ্ছে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তার মানে কমপ্লেক্স নাম্বার সংখ্যাটা অবশ্যই বেশি হবে, আর রিয়েল নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারই একটা সাবসেট। ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস চলে আসি যে আমরা এখানে দেখো খুব সুন্দরভাবে খেয়াল করো যে কাল্পনিক অংশটা 0 করে দিছি। কাল্পনিক যে অংশটা ছিল বা ইমাজিনারি যে পার্টটা ছিল সেই পার্টটা 0 করছি, তাহলে একটা রিয়েল নাম্বার পাইছি। বাট এমন কি হতে পারে না যে বাস্তব অংশটা 0 কোনো একটা কমপ্লেক্স নাম্বারের? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আসো আমরা ওই জিনিসটা একটু দেখবো। ওই জিনিসটা যদি দেখি, সেটা একটা নতুন নাম আছে, সে নামটা আমরা বলবো হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। এতক্ষণ আমরা জাস্ট বলছি যে কমপ্লেক্স নাম্বার বা সামথিং এরকম রিয়েল নাম্বার। এবার আর নতুন একটা টপিক, সেটা হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। তো জাস্ট একটা জেনারেল আমাদের যে বাস্তব সংখ্যা ধরছি, সরি কমপ্লেক্স নাম্বার ধরছিলাম, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা থেকে আসি। যদি এখানে রিয়েল পার্টটা 0 হয়, তো রিয়েল পার্টটা আমরা কিভাবে লিখি কিছুক্ষণ আগে আমি দেখাইছি, এইভাবে সিম্বল দিয়ে লিখি। তো আরেকটি সহজের জন্য তোমাদের আমি বলতেছি রিয়েল পার্টটা অ্যাকচুয়ালি এক্স। তো এক্সটা যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি? এই জিনিসটা কি থাকলো, জেড ইজ ইকুয়াল টু আই ওয়াই। যদি এই পার্টটা 0 হয়, এই নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার, যেখানে কোনো একটা জটিল সংখ্যার বাস্তব পার্টটা 0। তো আমরা একটা এক্সাম্পল দেখি, কিছু এক্সাম্পল, যেমন ধরো i4 বা -5i, এরকম যে কোনো কিছুই হতে পারে। জাস্ট সেখানে তোমার কোনো এক্স এর কোনো ভ্যালু থাকবে না, এই ভ্যালুটা 0 চলে আসবে। ওকে, তো আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে মোটামুটি অনেক কিছু বুঝলাম। তো এখন আমাদের যেটা একটু হাই লেভেলে যাইতে হবে সেটা হচ্ছে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে পড়াশোনা করব। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা কমপ্লেক্স নাম্বার ধরে নেই, যেটা গত ক্লাসে আমরা দেখেছিলাম। তো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এটাকে যদি আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি, সেটাও আমরা জানি এক্স কমা ওয়াই। তো আমরা এটা গত ক্লাসে আমরা গ্রাফে কিভাবে প্লট করে সেই জিনিসটা মোটামুটি শিখে আসছি। তো আবার আমি গ্রাফটা যদি প্লট করি তাহলে কি হবে, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর এটাকে বলবো হচ্ছে আমরা ইমাজিনারি অ্যাক্সিস।
আমরা বলছিলাম যে যদি একটা জটিল সংখ্যাকে কোনো একটা গ্রাফে আঁকাই, সেটার যে প্রতিরূপী বিন্দু পাওয়া যাবে, এটা ধরি এক্স, এটা ধরি হচ্ছে ওয়াই। যদি প্রতিরূপী বিন্দু পাওয়া যায়, সেই বিন্দু এবং মূল বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা বলবো সেই সংখ্যাটার আর মডুলাস। এবং এই যে যেটা পাইলাম সেটা যে কোণটা তৈরি করবে, অবশ্যই বাস্তব অক্ষের সাথে, বাস্তব অ্যাক্সিসের সাথে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্ট। ওকে, আসো আমরা এটা একটু দেখি। আচ্ছা, এই পুরো যে চিত্রটা আঁকালাম এইটা বলা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। আগে আমরা পড়ছিলাম কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, এখন এটার নাম হচ্ছে আর্গন ডায়াগ্রাম। ওকে, তো আমরা এটা একটু নাম দেই OPM। তো আমরা বলছিলাম যে এই লেন্থটা হচ্ছে মডুলাস আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর্গুমেন্ট। তো আমরা যদি এখানে পিথাগোরাসটা অ্যাপ্লাই করে থাকি তাহলে কি পাচ্ছি? OP স্কোয়ার ইজ ইকাল টু OM স্কোয়ার প্লাস PM স্কোয়ার। তো OP মানে তো আমরা বের করব, OM মানে হচ্ছে এক্স স্কোয়ার, PM মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। দেন OP ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা হচ্ছে আমাদের মডুলাসের ভ্যালু। তো মডুলাসের ভ্যালু আমরাকে নতুন একটা ভাবে প্রকাশ করব, সেটা হচ্ছে জেড মডুলাস বা মড জেড, যেটাই লেখো না কেন দুটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এটা মানে হচ্ছে কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা হলো মডুলাস। এখন আসে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা আমরা বলছিলাম হচ্ছে অ্যাঙ্গেলটা। তো অ্যাঙ্গেলটা যদি আমরা নেই, এখানে কি পাবো? ট্যান থিটা। তো যদি একটা ট্যান থিটা নেই তাহলে আমরা কি পাবো? ওয়াই বাই এক্স। এই POM ট্রায়াঙ্গেলে যদি একটা এখানে অ্যাঙ্গেলটা, তাহলে ট্যান থিটা নিলে হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে থিটা ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাকেই বলবো হচ্ছে আমরা আর্গুমেন্টের ভ্যালুটা। তো এখন আমরা আসি যে এটাকে আমরা আরেকটাভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ARGZ। ওকে, এখন জিনিসটা যেটা হলো যে এটা যদি আমরা এখানে একটা অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলটাকে কেউ তো বলতে পারে যে ভাইয়া আমি এটা নিছেন, এটাও তো বাস্তব অ্যাক্সিসের সাথে কোণ, আমি 360 ডিগ্রি প্লাস থিটা নিব। বা কেউ যদি বলে যে না আমি আরেকবার ঘুরবো, দুইবার রোটেট করে দেন অ্যাঙ্গেলটা নিব, তাও তো এটা থিটা থাকতেছে, এটাও বাস্তব অ্যাক্সিসের সাথেই হচ্ছে। তাহলে বিভিন্ন জনের বিভিন্ন রকম একটা আর্গুমেন্ট চলে আসবে। এই প্রবলেমটা যাতে না হয় সেজন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুটা নেই, বা প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট নিয়ে আমি একটু বলি, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবা। -π থেকে পজিটিভ পাইয়ের মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বলা হয় সেটাকে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে -π ইকুয়াল না, বাট +π ইকুয়াল। তো এই জিনিসটা আসলে আমরা কেন নিচ্ছি? জাস্ট আমি ওই আবার ফিগারটা যদি আঁকাই, এই পয়েন্টটা আমাদের কি? এই পয়েন্টটা হচ্ছে +π, আর এই পাশে যদি এন্টি ক্লকওয়াইজ যাই, সরি ক্লকওয়াইজ যদি যাই তাহলে সেটা পাবো হচ্ছে -π, আর এন্টি ক্লকওয়াইজ গেলে হচ্ছে পজিটিভ পাই। তো এই একই জিনিসের দুইটা নাম হয়ে যাচ্ছে না যদি দুটা ইকুয়াল দেই? তুমি হয়তো নিচ্ছ হচ্ছে পজিটিভ 180 ডিগ্রি, আমি হয়তো নিচ্ছি হচ্ছে -180 ডিগ্রি, তাহলে দুটা দুই রকম হয়ে যাচ্ছে। এই জন্য আসলে এটা ইকুয়াল না, এটা হচ্ছে ইকুয়াল। ওকে, তো আমরা যখন আর্গুমেন্টের ভ্যালু নিব তখন সবসময় জানো থিটাটা এই অ্যাঙ্গেলের মধ্যবর্তী থাকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আসি হচ্ছে আমরা একটু, যদি আমরা যেটা এতক্ষণ বলতেছিলাম সেটা ছিল সবসময় হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, যদি সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে আমরা কিভাবে নিব? আসলে আমরা সেই জিনিসটা একটু দেখি। ফার্স্ট ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে আমার এখানে, জেডটা হচ্ছে এই জায়গায়, আর এটা হচ্ছে আমার থিটা। তো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, নেক্সট আসি হচ্ছে এই পাশে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয়, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে আমার থিটাটা। দেন থার্ড কোয়াড্রেন্টে যদি হয়, এটা থিটা, এটা হচ্ছে ওয়াই, আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয় তাহলে আমরা কি এইখানে আসবে নাম্বারটা জেড। তাহলে আমরা কি মোটামুটি 4টা কেস কনসিডার করতে পারি এখানে। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, কেস 3, আর এটা হচ্ছে কেস 4। এখন আসো আমরা এটা কিভাবে বের করব। আমরা তো জাস্ট এটা শিখে আসছি। তো কেস 1 এর ক্ষেত্রে কিছু বলার নেই। কেস 1 এ যেটা হবে, থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমি সবসময় যেটা নিচ্ছি মডুলাস ভ্যালুটা নিচ্ছি, আমি কিন্তু মডুলাস ছাড়া নিচ্ছি না। এটার জন্য হয়তো তোমাদের সমস্যা হবে না, এবং এই কোয়াড্রেন্টের জন্য তোমার সমস্যা হবে না, কারণ এখানে দুটোই পজিটিভ, সো আলটিমেটলি কাটাকাটি যাচ্ছে, আর এখানে দুটোই নেগেটিভ যেহেতু পজিটিভ চলে আসতেছে। বাট এই দুই জায়গায় নিলে তোমার সমস্যায় পড়বা। তো কি সমস্যায় পড়বো সেটা আমরা পরে দেখবো। এখন আসলে হচ্ছে আমরা জাস্ট এখন মাথায় রাখো জাস্ট একটা জিনিসই, যে এখানে আমরা মডুলাসটা নিচ্ছি, y বাই x যাই থাকুক না কেন সেটা পজিটিভ ভ্যালুটাই আমরা নিব। ওকে, এখন আসলে হচ্ছে এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হচ্ছে? এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা দেখো দুইটা ওয়েতে যাইতে পারি। কোন দুইটা ওয়েতে?
একটা হচ্ছে এই দিক দিয়ে যদি যাই, এই পুরোটা যাচ্ছি, দেন এইটুক ব্যাক করতেছি, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, কারণ বাস্তবপক্ষের সাথে যে কোনটা সেটাই। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে আমার আর্গুমেন্টের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আরেকটা হতে পারে কি এই দিক দিয়ে যাচ্ছি, কিন্তু এই দিক দিয়ে যদি যাই তাহলে আমাদের কি সমস্যাটা হচ্ছে, সমস্যা যেটা হচ্ছে দেখো কোনটা পায়ের চাইতে মাইনাস পায়ের চাইতে বড় হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারবো না। তো আমরা যেটা করবো অবভিয়াসলি এই দিক দিয়ে যেতে হবে। তো আসলে এই দিক দিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কি পাচ্ছি, আচ্ছা এই পুরোটা হচ্ছে পজিটিভ পাই, সেখান থেকে আমরা কতটুকু ব্যাক করব সেটা হচ্ছে tan ইনভার্স y/x পরিমাণ। তাহলে কেস 2 অনুসারে থিটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x। আমি আবারও বলতেছি অবশ্যই মডুলাসটা নিতে হবে, মডুলাস না নিলে ভ্যালু আসবে না, ভুল আসবে। ওকে, এরপর আসা হচ্ছে কেস 3 ক্ষেত্রে। তো কেস 3 ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি কেস 3 আমি নীল মার্কার দিয়ে লিখি, এই একটা অ্যাঙ্গেল হতে পারে যে এই এখান থেকে এইটুকু এক্সটেন্ড, এটুকু যদি এক্সটেন্ড করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে যেটা পাচ্ছি পাই প্লাস থিটা। এখানে যদি এইভাবে যদি যাই মানে এন্টিক্লোকওয়াইজ যদি যাই তাহলে আমরা পাবো পাই প্লাস থিটা। সেটা কি আমাদের প্রিন্সিপাল ভ্যালুকে মানতেছে? অবশ্যই মানতেছে না, কারণ পাই চাইতে বেশি হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আমি এদিকটা যেতে পারবো না। তাহলে আমার কাছে আর একটা ওয়ে খোলা আছে, সেটা হচ্ছে ক্লোকওয়াইজ যদি যাই। তো আমরা এটা তো অবশ্যই জানি যে এন্টিক্লোকওয়াইজ গেলে থিটার ভ্যালুগুলো পজিটিভ আর ক্লোকওয়াইজ গেলে হচ্ছে নেগেটিভ হয়। তো আসো আমরা ক্লোকওয়াইজ যদি যাই তাহলে কিভাবে যাব, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যাব, দেন এইটুক ব্যাক করতে হবে আমাকে। তো এখান থেকে এই পর্যন্ত যদি যাই তাহলে থিটার ভ্যালুটা আমার কি আসতেছে মাইনাস পাই, এইটুক হচ্ছে মাইনাস পাই, আর এটা আমি ব্যাক করতেছি, তার মানে হচ্ছে থিটা পরিমাণ ব্যাক করতেছি, সেটা হচ্ছে এন্টিক্লোকওয়াইজ ব্যাক করতেছি, তার মানে পজিটিভ থিটা। তো থিটার ভ্যালুটা আমরা তো জানি, তাহলে পাবো হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো আবার যদি এদিকে যাই, অবভিয়াসলি এটা যদি পায়ের চাইতে বেশি হয় এটা অবভিয়াসলি আরো বেশি হবে, তো আমরা ওই দিকটা যেতে পারবো না। আবার আমার ওয়ে হচ্ছে ক্লোকওয়াইজ। তো ক্লোকওয়াইজ ওইটা কিভাবে যেতে পারি, অন্য একটা মার্কার দিয়ে লিখি, এইটা হচ্ছে পজিটিভ, সরি ক্লোকওয়াইজ আসলাম, দেন আমার এইটুক ব্যাক করতে হবে। তো এইটুক যদি ব্যাক করি তাহলে কি হচ্ছে, আমরা কত পর্যন্ত আসলাম মাইনাস পাই/2 পরিমাণ, দেন কতটুকু ব্যাক করতেছি থিটা পরিমাণ, তার মানে হচ্ছে প্লাস tan ইনভার্স y/x। এইভাবে অ্যাকচুয়ালি আমরা চারটা কেসের জন্য চারটা মডুলাসের ভ্যালুগুলো পাবো। এবং অবশ্যই আমি আবারও জিনিসটা আবার রিমার্ক করতেছি, সেটা হচ্ছে অবশ্যই এগুলা মডুলাস ভ্যালু নিতে হবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন হতে পারে যে ভাই আমরা যদি মডুলাস ভ্যালুটা না নিই তাহলে কি সমস্যা হচ্ছে। এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে থিটাটা অল টাইম আমরা যেটা করছি ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে করছি, বাট সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট সেগুলোতে তো থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা সেই চারটা কেস কনসিডার করবো, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। চলো দেখি আমরা এটা কিভাবে করতে হয়। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্ট যদি আমরা কনসিডার করি তাহলে আমরা এটা জানি থিটা ইজ ইকাল টু tan ইনভার্স y/x। এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে y/x এভাবে রাখছিলাম, বাট এখন আমাদের যেহেতু সবগুলো কোয়াড্রেন্টে কনসিডার করতেছি, একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এটা অবশ্যই মডুলাস ভ্যালুটা দিতে হবে। তার মানে এটা যদি আমরা ধরি কেস 1 তাহলে আমার সেটা কি হচ্ছে থিটা ইজ ইকাল টু tan ইনভার্স y/x, কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখান থেকে এইটুকু। ওকে, এরপরে আসা হচ্ছে আমরা যদি জিনিসটা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে চিন্তা করি, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে, তো আমরা ধরবো এই জিনিসটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে আমার থিটা আর এখানে হচ্ছে আমার জেডটা। তো এখানে যদি করতে যাই তাহলে আমাদের দেখো যেটা হচ্ছে আমরা তো এইদিকে যেতে পারছি না, কারণ কেন যেতে পারতেছি না, এখান থেকে যদি যাই সেটা আমার মাইনাস পায়ের চাইতে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কোথায় যেতে হবে, সেটা হচ্ছে এন্টিক্লোকওয়াইজ যেতে হবে। তো এন্টিক্লোকওয়াইজ যদি যাই তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা এই পর্যন্ত যাব, পুরোটা ভ্যালু যেহেতু আমরা জানি পজিটিভ পাই, দেন আমাকে এতটুকু ব্যাক করতে হবে। তো এতটুকু যদি ব্যাক করতে হয় তাহলে আমরা কি পাচ্ছি যে থিটা ইজ ইকাল টু এটুকু কত পজিটিভ পাই, আর এটুকের ভ্যালু আমরা তো জানি, যদি এটা এক্স হয় এটা যদি ওয়াই হয়, আমরা যদি সংখ্যাটা ধরে নিচ্ছি হচ্ছে জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটুকের ভ্যালু হচ্ছে যেহেতু আমরা কোনভাবে পাশে যাচ্ছি ক্লোকওয়াইজ যাচ্ছি, এইটুকের জন্য আমরা যাচ্ছি ক্লোকওয়াইজ, তাহলে আমরা কি হবে সেটা নেগেটিভ tan ইনভার্স y/x। এটা হচ্ছে আমাদের কেস 2। সো আমি আবার জিনিসটা বলতেছি, এখানে অবশ্যই মডুলাস ছাড়া নিলে ভ্যালু ভুল আসবে। ওকে,
এরপরে আসো হচ্ছে আমরা থার্ড আরেকটা কেস কনসিডার করি, সেটা হচ্ছে যে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তো আসো এটা একটু মিশিয়ে দেই। থার্ড কোয়াড্রেন্ট যদি কনসিডার করি তাহলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, আমি ফিগারটা আবার নতুন করে আঁকাচ্ছি। ওকে, থার্ড কোয়াড্রেন্টে এরকম একটা জায়গায় আছে ধরে নিলাম আমি। তো এটা আমার অবশ্যই থিটা। তাহলে আমি কি পাচ্ছি দেখো, এতক্ষণ আমরা কোন ওয়েতে যাচ্ছিলাম? এন্টিক্লকওয়াইজ ওয়েতে যাচ্ছিলাম। যদি এখন এন্টিক্লকওয়াইজ ওয়েতে যাই তাহলে আমাদের কি সমস্যাটা আসলে হচ্ছে? চাই এটুক দেন আবার এতটুকু, তাহলে এইটুকের ভ্যালু হচ্ছে পাই, এইটুকের ভ্যালু হচ্ছে থিটা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ পাইয়ের চেয়ে তো অবভিয়াসলি বড় হয়ে যাচ্ছে। তো আমাদের কি এটা প্রিন্সিপাল ভ্যালুকে মানতেছে না। সেক্ষেত্রে আমাদের কি যেতে হবে? ক্লকওয়াইজ ওয়েটা ফলো করতে হবে। তো ক্লকওয়াইজ ওয়ে যদি ফলো করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি এই পর্যন্ত যাচ্ছি, দেন আমি সবুজ কালারে এইটুকু ব্যাক করতেছি। তো আমি গেলাম ক্লকওয়াইজ, তাহলে কত যাব? ক্লকওয়াইজ গেলে আমরা তো এটা জানি যে ওটাকে কি বলে, অ্যাঙ্গেলটা মাইনাস হয়। আর এন্টিক্লকওয়াইজ যদি যাই তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা পজিটিভ ধরে নিই। তাহলে এখানে যদি কেস 3 চিন্তা করি তাহলে থিটা ইজ ইকাল টু এটার জন্য কত হবে? মাইনাস পাই। ওকে, তাহলে আমরা লিখি মাইনাস পাই। আর এটা আমরা কি যাচ্ছি? এন্টিক্লকওয়াইজ ব্যাক করতেছি। তো এন্টিক্লকওয়াইজ ব্যাক করলে সাইনটা কি হয়? পজিটিভ। এই জন্য আমরা দিলাম পজিটিভ সাইনটা। দেন tan ইনভার্স মডুলাস y বাই x। ওকে, নেক্সট আমাদের আসা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি বের করি তাহলে কি হবে? তো ফোর্থ কোয়াড্রেন্টটা বের করে নেই, একটু মিশিয়ে দিই। তো ফোর্থ কোয়াড্রেন্ট যদি চিন্তা করি, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা দুটো ওয়ে ফলো করতে পারি। তো আমরা সবচেয়ে সহজ ওয়েটাই ফলো করতেছি, এটা হচ্ছে আমাদের থিটা। তো আমরা অবভিয়াসলি এই দিকটা আবার যেহেতু এটাতেই বড় হয়ে যাচ্ছে, এটা এই দিক দিয়ে যদি যাই আরো বেশি বড় হয়ে যাবে। সো আমাদের ফলো করতে হবে জাস্ট আমি এইটুক যাব। এইটুক যদি যাই তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে? মাইনাস সাইন আসতেছে, কারণ আমরা ক্লকওয়াইজ যাচ্ছি। এবং এইটুকের ভ্যালু কত? tan ইনভার্স y বাই x। তো এই হচ্ছে আমাদের চারটা কোয়াড্রেন্টে যদি হয় চারটা কেস আমরা কনসিডার করতে পারি। এক্ষেত্রে আমি আবারও কথাটা রিপিট করতেছি বারবার, যে যখন আমরা এইভাবে করব অবভিয়াসলি মডুলাস নিতে হবে। মডুলাস না নিলে ভ্যালুটা অবশ্যই ভুল আসবে। আচ্ছা, এখন যদি অনেকে কোশ্চেন করতে পারে যে ভাই আমরা কেন মডুলাস নিচ্ছি, অথবা মডুলাস না নিলে আমাদের কি হতো? তো মডুলাস না নিলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে অন্য একটা প্রসিডিউর করতে হতো। জিনিসটা তুমি আবার এটাই ব্যাক করতাম, বাট একটু ঘুরে আসতাম। তো কিভাবে ঘুরে আসতো একটু যদি আমি দেখাই, -1 প্লাস i, এই সংখ্যাটা আমরা আর্গুমেন্টটা বের করব। যদি বের করতে চাই তাহলে কি হচ্ছে? ফার্স্ট অফ অল আমাদের প্রথমে ফিগারটা আঁকাতে হবে। -1 পজিটিভ i, তো এটা ধরো -1 আর এটি হচ্ছে i। তো ধরলাম এরকম একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্টে আসতেছে হচ্ছে -1 প্লাস i, এই জিনিসটা। তো আমি এটা একটু আঁকাই। ওকে, তো আমাদের যেটা হবে থিটা ইজ ইকাল টু tan ইনভার্স, আমি যদি মডুলাস না নিই তাহলে কি হচ্ছে? tan ইনভার্স y বাই x। তো y এর ভ্যালু এখানে কত? +1 আর x এর ভ্যালু হচ্ছে -1। তার মানে এটা কত আসছে? tan ইনভার্স -1, দ্যাটস মিন 135 ডিগ্রি, সরি -45 ডিগ্রি। যেটা কি করতেছো তুমি 180 ডিগ্রি থেকে কনসিডার করে 180 ডিগ্রি -45, দ্যাটস মিন 135 ডিগ্রি, এভাবে করতে হচ্ছে। তো এটা যদি করো তাহলে তোমার দেখো তুমি আবার পাই মাইনাস, আমরা যখন কেস 2 তে দেখাইছি দেখো পাই মাইনাস tan ইনভার্স y বাই x, তুমি কিন্তু এখানে সেটাই জিনিসটাই করে আসতেছো, বাট একটু ঘুরে আসতেছো। তো আমি এটা অবশ্যই সহজ ওয়েতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা চেষ্টা করবো এটাই ফলো করার জন্য। তো কেউ যদি এই প্রসিডিউরে করে অবশ্যই সেটা ভুল না, বাট একটু টাইম লাগবে। তো আমাদের তো মেইন টার্গেটটাই হচ্ছে টাইমটা কমানো। ওকে, নেক্সট আসি হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি, এটার ওয়েতে এক্সাম্পল কিছু দেখব। তো দুটো এক্সাম্পল দেখবো আমরা, -1/2 প্লাস 3/2i, আর আরেকটা এক্সাম্পল দেখবো হচ্ছে -1/2 -√3/2i। তো আমি সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে চিন্তা করতে কনসিডার করতেছি এই জন্যই, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে দিলে অবশ্যই ইজি, আর ফোর্থ কোয়াড্রেন্টটাও মোটামুটি ইজি, জাস্ট দুটো অ্যাঙ্গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ। বাট এইখানে তোমাদের পায়ের কনসিডারগুলো নিয়ে আসতে হয়, এই জন্য মেইনলি আমরা এই দুটো নিয়েই আলোচনা করতেছি। তো আসো আমরা যদি আঁকাই, ফার্স্ট এটা ট্রাই করব প্রথমে। তো ফার্স্ট এটা যদি ট্রাই করি, তো জাস্ট জিনিসটা চিন্তা করো, এটা হচ্ছে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। তো সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় এরকম একটা কোনো পয়েন্টে হবে। তো এরকম যদি কোনো পয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি শিখে আসছি? থিটা ইজ ইকাল টু পাই মাইনাস
tan ইনভার্স y বাই এক্স। ওকে, জাস্ট ভ্যালুগুলো বসাই দাও। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y ভ্যালু কত, √3/2, আর x এর ভ্যালু হচ্ছে পজিটিভ হাফ, অবশ্যই মাইনাস হাফ না, কারণ মডুলাস। তার মানে আমি যদি লিখি √3/2 আর হাফ, তাহলে চলে আসলো √3। তো এটার ভ্যালু আমরা তো জানি π/3, দেন এটা মানে হচ্ছে 2π/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আসি, যদি এই জিনিসটা হচ্ছে আমরা যেটা বলছিলাম মাইনাস এটা যদি হয়, মাইনাসটা যদি হয়, তাহলে আমরা কোন কোয়াড্রেন্টে পাবো, সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে কনসিডার করি, এই পয়েন্ট হচ্ছে ধরো -1/2 -√3/2i। তাহলে এখানে আমরা কোন দিক দিয়ে যেতে হবে, আমাদের তো ফর্মুলা আমি দেখে আসছিলাম, কেস θ = -π প্লাস tan ইনভার্স y বাই এক্স, এই জিনিসটা। তো জাস্ট এটা আমরা জাস্ট ফর্মুলাটা ফলো করবো, -π প্লাস এখান থেকে আমি জানি tan ইনভার্স কত আসবে, √3, কারণ মডুলাস ভ্যালু যদি নেই এটাই আসবে। দেন এটা আমরা কি বলতে পারি যে -π প্লাস π/3, সেটা কত আসতেছে, -2π/3। ওকে, তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ভ্যালুগুলো বের করতে পারি। এতক্ষণ তো আমরা অনেক কিছু দেখলাম, যে বিভিন্ন কোয়াড্রেন্টের ক্ষেত্রে ম্যাথগুলো দেখলাম, মেইনলি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, কারণ এই দুটো কোয়াড্রেন্টেই আমাদের মেইনলি ঝামেলাটা হয়। তো আশা করি এখন তোমরা যে কোনো ধরনের যে কোনো কোয়াড্রেন্টেই আর্গুমেন্ট আর মডুলাসের ভ্যালু আসুক না কেন, তোমরা বের করতে পারবে। কমপ্লেক্স নাম্বারের কিছু নিজস্ব প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখন বলতে পারো যে ভাই এটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল জিনিস, তো আমরা কেন এটা এত জোর দিচ্ছি বা আলাদাভাবে বলতেছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা তুমি যখন পরবর্তীতে দেখবা, তুমি ম্যাথ করতে বলো অথবা যে কোনো কমপ্লেক্স নাম্বারটা একটা হাই লেভেলে ইউজ করতে বলো, এই প্রপার্টিগুলো তোমার সব জায়গাতে ইউজ করতে হবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই প্রপার্টিটা জানতে হবে। তো চলে আসো আমরা কিছু প্রপার্টি শুরু করি। প্রপার্টি নাম্বার 1, তো আমরা কমপ্লেক্স নাম্বার যদি ধরে নেই a প্লাস ib ইজিক্যাল টু যদি 0 হয়, হলে আমরা বলতে পারি a ইজিক্যাল টু 0 এবং b ইজিক্যাল টু 0। আসো আমরা এটা একটা প্রুফ করি। তো যদি প্রুফ দেখি কিভাবে করব, আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস ib ইজিক্যাল টু 0। আমরা যদি ওই সাইডে নিয়ে যাই a ইজিক্যাল টু -ib, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কোয়ার করবো। স্কোয়ার যদি করি তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার ইজিক্যাল টু i স্কোয়ার b স্কোয়ার, দ্যাটস মিন এটাকে আমরা বলতে পারি a স্কোয়ার ইজিক্যাল টু -b স্কোয়ার। এটা থেকে আমরা কি পাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু 0। এখন যদি দুইটা সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি যে দুইটা সংখ্যা প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য, তাছাড়া কখনো তাদের সমষ্টি শূন্য হতে পারে না, কারণ দুটো অবশ্যই পজিটিভ নাম্বার আসবে। তো পজিটিভ নাম্বারের যোগফল তো অবশ্যই শূন্য হয় না যদি তারা প্রত্যেকে শূন্য না হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইজিক্যাল টু 0, b ইজিক্যাল টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টি। এরপরে আসা হচ্ছে আমরা সেকেন্ড প্রপার্টিতে যাই। তো সেকেন্ড প্রপার্টি যদি যাই, তাহলে দেখো আমরা একটু মুছে দেই, এই পর্যন্ত আমার লাগবে। তো a প্লাস ib ইজিক্যালটা আমরা ধরলাম 0 না হয় এখানে আরেকটা কমপ্লেক্স নাম্বার c প্লাস id। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি a ইজিক্যাল টু c এবং b ইজিক্যাল টু d। আসলে এই জিনিসটা আমরা প্রুফ করব। তো প্রুফ কিভাবে করি, ওকে, ফার্স্ট অফ অল জিনিসটা আমার যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেই, ঠিক। দেন আমরা হচ্ছে পজিটিভ মানে বাস্তব অংশগুলো এক পাশে নিয়ে আসি, আর ইমাজিনারি অংশটা একটু কমন নিয়ে আমি একবারে লিখতেছি এরকমভাবে। দেন আবার আমাদের পুরাতন প্রসিডিউর স্কোয়ার করতে হবে, কারণ আমাদের তো আয়ের ভ্যালু আমরা জানি না, বাট আই স্কোয়ারের ভ্যালুটা আমরা জানি। ওকে, তাহলে a মাইনাস c হোল স্কোয়ার ইজিক্যাল টু আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আমি একবারে লিখতেছি d মাইনাস b হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, a প্লাস হোল স্কোয়ার d মাইনাস b হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। আবার আমরা যদি পুরাতন যেটা আমরা প্রপার্টি 1-এ বলে আসছি যে দুটা সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে কি হবে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য হতে হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, a মাইনাস c ইজিক্যাল টু 0, b মাইনাস d ইজিক্যাল টু 0, দ্যাটস মিন a ইজিক্যাল টু c, এটা মিন b ইজিক্যাল টু d। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া যদি আমরা ম্যাথে অ্যাপ্লাই করতে যাই তাহলে কি আমরা এই পুরো প্রসিডিউরটা দেখবো, পুরো প্রসিডিউরটা করে আসবো কিনা? আসলে পুরো প্রসিডিউরটা করার কোনো দরকার নেই, জাস্ট দেখো আমরা যদি শর্টকাটে একটু বলে যাই,
জিনিসটা দেখো, সেটা হচ্ছে ধরো এই একটা ইকুয়েশন আছে, তো ইকুয়েশন থেকে আমরা সহগ সমীকৃতকরণ এই জিনিসটা হয়তো আগের ভর্তিতে দেখে আসছি। তো সহগ সমীকৃতকরণ করব, তো আমরা কিছুক্ষণ আগে বলে আসছি বাস্তব ও কাল্পনিক অংশ যদি সমীকৃত করে পাই, যদি এটা লিখি কি পাবো, যে বাস্তব অংশ ইজিক্যাল টু বাস্তব অংশ, ইমাজিনারি অংশ ইজিক্যাল টু বা কাল্পনিক অংশ ইজিক্যাল টু কাল্পনিক অংশ। তো এখানে বাস্তব অংশ কোনটা, এটা আর এটা, তো সেখান থেকে আমরা কি লিখতে পারি ইজিক্যাল টু সি, আর কাল্পনিক অংশ কোনটা বি আর ডি, সেখান থেকে লিখতে পারি বি ইজিক্যাল টু ডি। আমরা যখন ম্যাথ ইউজ করবো তখন এই প্রসিডিউরটা ফলো করব। এখন আমরা আসি হচ্ছে প্রপার্টি নাম্বার 3। ওকে, তো প্রপার্টি নাম্বার 3 হচ্ছে আমাদের কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা। তো আসো অনুবন্ধী জটিল সংখ্যাটা আমরা একটু পরিচিত হই। তো ধরলাম জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, এটা যদি হয় তাহলে আমরা এর অনুবন্ধী বলবো বা অনুবন্ধী রাশি যাই বলো না কেন, অনুবন্ধীটা রাশিটা বলবো জেড বার দ্বারা প্রকাশ করি আমরা, জেড বার ইজিক্যাল টু এক্স মাইনাস আই ওয়াই, এবং এটা বিপরীত ক্রমেও পসিবল। বিপরীত ক্রমের জিনিসটা আমি একটু বলি। বিপরীত ক্রমের জিনিসটা হচ্ছে যদি জেড বার ইজিক্যাল টু এক্স মাইনাস আই ওয়াই হয়, তার অনুবন্ধী হবে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তো এখানে একটা জিনিস রিমার্ক, জেড বার তার উপরে যদি বার দেয়, যেটা এটার ক্ষেত্রে হবে, সেটা ইজিক্যাল টু হবে জেড। ওকে, নেক্সট আমরা আসবো হচ্ছে প্রপার্টি নাম্বার 4। প্রপার্টি নাম্বার 4 যদি দেখি, এই অনুবন্ধী নিয়ে আমরা এখন আসলে কাজ করব, এই জন্য অনুবন্ধীটা মেইনলি বলা। প্রপার্টি নাম্বার 4টা হচ্ছে ধরলাম দুটা কমপ্লেক্স নাম্বার যারা পরস্পর অনুবন্ধী না, z1 ইজিক্যাল টু x1 প্লাস iy1, z2 হচ্ছে x2 প্লাস iy2। এরকম যদি দুটা অনুবন্ধী না হয় পরস্পর, তাহলে তাদের যোগফল, বিয়োগফল, গুণফল বা ভাগফল যাই করি না কেন সবগুলোই আলটিমেটলি চলে আসবে হচ্ছে জটিল। ওকে, আসো আমরা এটা একটু দেখি। তো যদি যোগফল বের করি তাহলে কি হচ্ছে x1 প্লাস x2, তাহলে একবার যদি আমরা লিখি তাহলে কি পাবো x1 প্লাস x2 প্লাস i y1 প্লাস y2, মানে বাস্তব অংশ এক জায়গায় লিখলাম, কাল্পনিক অংশটা আই জায়গায় লিখলাম। এরপরে আসে হচ্ছে বিয়োগফল। বিয়োগফলটা কি পাবো z1 মাইনাস z2 যদি করি তাহলে আমরা কি পাবো, এই জায়গায় জাস্ট একটা মাইনাস আসবে। তো মাইনাসটা কিভাবে আসবে, x1 মাইনাস x2 প্লাস i y1 মাইনাস y2। তো এটা আমরা কি দেখতেছি, দুটো হচ্ছে আমাদের কাল্পনিক কমপ্লেক্স নাম্বার একটা। এরপরে আসে হচ্ছে আমরা গুণফল। তো গুণফল একটু এটা মিশিয়ে দেই, আচ্ছা মিশিয়ে না দিয়ে সাইডে লিখি গুণফল z1 z2। এটা যদি দুটো গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি i y1 x2 i y2। সো জেনারেল গুণটা যদি আমরা করি x1 x2 প্লাস i x1 y2 প্লাস i y1 x2 প্লাস i স্কোয়ার y1 y2। ওকে, তো এখানে যদি আমরা দেখি যে এই জিনিসটা কি হচ্ছে x1 x2 আর i স্কোয়ার মানে হচ্ছে -1। তো -1 যদি হয় তাহলে ওটা কি হচ্ছে, আর কাল্পনিক অংশে থাকতেছে না, বাস্তব অংশে চলে আসতেছে। প্লাস এখানে যদি আইটা কমন নেই x1 y2 প্লাস y1 x2। তো এটা আমরা কি দেখতেছি, এটা একটা হচ্ছে জটিল সংখ্যা। এরপর আমরা আসবো হচ্ছে ভাগফল। লাস্ট আমাদের জিনিসটা ভাগফল। ওকে, ভাগফলটা যদি আমরা একটু দেখি z1 বাই z2। আচ্ছা, এই ধরনের যদি হয়, এখন তো আমরা বুঝতে পারতেছি না এটা কি হবে। তো এই ধরনের ক্ষেত্রে সবসময় যেটা মাথায় রাখতে হবে, যে কোনো জটিল সংখ্যায় যখন তোমরা ডিভাইডেড আকারে পাবা, এটার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে ম্যাথে হোক আর যেখানেই পাও, নিচের অর্থাৎ হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। ওকে, আসো আমরা গুণ করি জিনিসটা। তাহলে x1 প্লাস i y1, এটার অনুবন্ধী কত হবে, এটার অনুবন্ধী হচ্ছে x2 মাইনাস i y2, যেটা আমরা প্রপার্টি 3-তে দেখে আসছি। তো ব্যালেন্স করার জন্য উপরে অবশ্যই গুণ করতে হবে।
y2। আচ্ছা, এখন জাস্ট আমরা গুণনটা করব। যদি গুণন করি নিচে কি পাচ্ছি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। একবারে যদি লিখি এক্স স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার y2 স্কোয়ার, তো আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে আমি একবার যদি লিখতে পারি প্লাস y2 স্কোয়ার। উপরেটা যদি গুণ করি x1 x2 প্লাস মাইনাস আই x1 y2 প্লাস আই y1 x2 মাইনাস আই স্কোয়ার y1 y2। তো এই জিনিসটা আবার কি আসতেছে, এই জিনিসটা আমরা আই স্কোয়ার ভ্যালু যদি বসাই দিই তাহলে এটা আবার বাস্তব অংশে চলে আসতেছে, আর এই দুটো জিনিস কি থাকতেছে, কাল্পনিক অংশে থাকতেছে। তো যদি একটু লিখি ভালো মতে x1 x2 প্লাস y1 y2 ডিভাইড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, আর এখানে যদি আইটা কমন নেই, আই x2 y1 মাইনাস x1 y2 ডিভাইডেড বাই x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এই ফর্মেটটা আবার কি হলো, পুরোটা যদি a ধরি, এটা যদি b ধরি, a প্লাস আই বি, দ্যাটস মিন এটা একটা জটিল সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারতেছি এখান থেকে, যে যদি অনুবন্ধী না হয় সেক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেক্ষেত্রে একটা বাস্তব সংখ্যাই পাচ্ছি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাই যদি অনুবন্ধী হয় তাহলে আমরা কি হবে। আসো আমরা প্রপার্টি নাম্বার 5-এ পড়বো, যদি পরস্পর অনুবন্ধী হয় তার সেক্ষেত্রে কি ঘটতে পারে। ওকে, চলো আমরা দেখি একটু। প্রপার্টি নাম্বার 5-এ আমরা কি বলবো, যে যদি অনুবন্ধী হয় তো সেক্ষেত্রে কি হবে। তো ধরে নাও যে জেড এক্স প্লাস আই ওয়াই, আর এর অনুবন্ধী আমরা লিখি হচ্ছে জেড বার দিয়ে। তো জেড বার দিয়ে যদি লিখি তাহলে কি পাবো, এক্স মাইনাস আই ওয়াই। আসো আমরা যোগফলটা বের করি। যোগফল যদি বের করি তাহলে কি পাচ্ছি, জেড প্লাস জেড বার। যদি যোগ করি তাহলে দেখো এই অংশ আর এই অংশটা কাটাকাটি যাচ্ছে, চলে আসতেছে হচ্ছে টয়েস এক্স। তার মানে এটা কি পাচ্ছি, আমরা একটা বাস্তব সংখ্যা পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু আর জটিল থাকতেছে না। এরপরে আসা হচ্ছে গুণফল। ওকে, গুণফল বের করার একটা কারণ আছে বিয়োগফল বের করার আগে। আসো আমরা সেটা দেখতেছি। জেড বার এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তো সরাসরি এটা কি আসতেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, দ্যাটস মিন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আই স্কোয়ার যদি ভ্যালু বসাই দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এই জিনিসটা আমরা কি পাই যাচ্ছি, বাস্তব সংখ্যা, কারণ এখানে কোনো আয়ের অস্তিত্ব নেই। তাহলে আমরা বলতে পারি যদি দুটো অনুবন্ধী হয় তাদের যোগফল এবং গুণফল বাস্তব সংখ্যা। আচ্ছা, এখন আসা হচ্ছে যে বিয়োগফল আর ভাগফলের ক্ষেত্রে কি আসতেছে, চলো আমরা ওটা একটু দেখি। তো বিয়োগফলটা কি হবে, জেড মাইনাস জেড বার। তো এটা যদি করে দেখো তাহলে কি হচ্ছে, এক্স এক্স কাটাকাটি যাবে আর এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, চলে আসবে হচ্ছে 2iy। আচ্ছা, তো প্রথম দিকে আমি একটা কথা বলছিলাম, মনে আছে কিনা তোমাদের, আমি আবার একটু বলি। সেটা হচ্ছে যে পিওর ইমাজিনারি নাম্বার একটা টার্মস বলছিলাম তোমাদের কথা, যে ক্ষেত্রে বাস্তব অংশটা কত ছিল, 0। যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশটা 0 হয় তাহলে আমরা সেটাকে বলবো পিওর ইমাজিনারি অথবা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। দেখো তো এটার দিকে একটু তাকায় দেখো যে এখানে কি কোনো বাস্তব অংশ আছে, এটা আমি কোনো বাস্তব অংশ নাই। তার মানে যদি বিয়োগফল, যদি অনুবন্ধীর বিয়োগফল, সেটা হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। ওকে, নেক্সট আসে আমাদের জাস্ট একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে ভাগফল। ওকে, চলো আমরা ভাগফল নিয়ে একটু কথা বলি। তো ভাগফলটা কি, ভাগফল জেড ডিভাইড বাই জেড বার, এক্স প্লাস আই ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস আই ওয়াই। তো আমরা প্রপার্টি যখন 4 পড়ে আসছি তখন জিনিসটা বলছিলাম যে এরকম ক্ষেত্রে হলে নিচেরটার অনুবন্ধীতে লব এবং হরকে গুণ করতে হয়। তো আবার সেই সেম জিনিসটা আমরা করব, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, নিচে থাকবে এক্স মাইনাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। ওকে, নিচেটা তো হচ্ছে, উপরেটা হচ্ছে হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আর নিচেরটা পড়ে গেছে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস এখানে কি পাবো হচ্ছে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2i এক্স ওয়াই, আর নিচে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসতেছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা মানে কত, মাইনাস ওয়াই স্কোয়ার। সো যদি বাস্তব অংশটা এক পাশে লিখি আর কাল্পনিক অংশ যদি আরেক পাশে লিখি তাহলে যেটা পাচ্ছি 2xy ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই জিনিসটা দেখো a প্লাস আই বি আকারের, তার মানে আমরা কি বলতেছি, ভাগফলটা আবার জটিল সংখ্যায় ব্যাক করতেছে। তার মানে আমরা বলতে পারি
যে যদি দুটা অনুবন্ধী সংখ্যা হয়, অনুবন্ধী জটিল সংখ্যা হয়, তাদের যোগফল এবং গুণফল বাস্তব, বিয়োগফলটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা এবং ভাগফলটা জটিল। এবার আমরা আসবো হচ্ছে প্রপার্টি নাম্বার 6। তো প্রপার্টি নাম্বার যদি 6টা দেখি, সেটা হচ্ছে যে কোনো একটা জটিল সংখ্যা যদি নেই তার n-তম ঘাত জটিল হবে। তো n-তম ঘাত জটিল কি আসো এটা আমরা একটু প্রুভ করি। তো ধরলাম z = x + iy, এটাকে আমরা স্কোয়ার যদি করি তাহলে x + iy হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি x² + i² y² + 2x iy। এটা কি মিন করতেছে x² - y² + i 2xy। এই পার্টটা হচ্ছে আমাদের বাস্তব আর এই পার্টটা হচ্ছে আমাদের কাল্পনিক। তার মানে এটা আমরা কি পাচ্ছি একটা জটিল সংখ্যা পাচ্ছি। ওকে, আমরা আরেকটু পাওয়ার বাড়াই x + iy হোল কিউব। এটা যদি করি তাহলে কি পাচ্ছি x³ + 3x² iy + 3x iy হোল স্কোয়ার + i³ y³ জাস্ট আমরা ফর্মুলাটা ভাঙলাম। তো এখানে দেখো আমরা কি পাচ্ছি x³ আর i³ মানে হচ্ছে -i আর i² মানে হচ্ছে -1। তার মানে এই জিনিসটা আবার কি হচ্ছে বাস্তব অংশে চলে আসতেছে। তো যদি একটু একবারে লিখি x³ এটা মানে কত আসতেছে 3x y² i² এর জন্য মাইনাস আসলো। আর এখানে যদি আইটা আমি একবারে কমন নেই 3x² y আর i³ মানে হচ্ছে -i, তার মানে একটা সাইন মাইনাস আসবে -y³। দেখো এই জিনিসটা কি, এটুকু হচ্ছে বাস্তব অংশ, এটুকু হচ্ছে কাল্পনিক অংশ। তার মানে আবার আমার কি হচ্ছে যে জটিল সংখ্যাতেই ব্যাক করতেছে। এরকম তুমি যদি পাওয়ার যে কোনো পাওয়ারই নাও না কেন, ধরো x y এটা হচ্ছে এরকম যে কোনো n এর সংখ্যা হচ্ছে যদি পজিটিভ সংখ্যা হয় যে কোনো ঘাতই নাও না কেন সেটা আলটিমেটলি একটা জটিল সংখ্যাতেই ব্যাক করবে। আচ্ছা, এবার আমরা যেটা করবো প্রপার্টি নাম্বার 7 এবং এটা হচ্ছে আমাদের লাস্ট প্রপার্টি। যে প্রপার্টিটা হচ্ছে আমার জটিল সংখ্যার যে কোনো তম মূল যদি নেই সেটা আলটিমেটলি একটা জটিল শো করবে। তো আসো আমরা একটা জটিল সংখ্যা চিন্তা করি, আবার সেই সেম জটিল সংখ্যাটা চিন্তা করব x + iy। তো এটা যদি মূল চিন্তা করি তাহলে n-তম ঘাত x + iy, এই জিনিসটা আমাদেরকে জটিল প্রুফ করে দেখাইতে হবে। আসো আমরা প্রুফ করি। তো আমরা এই প্রুফটা একটু অন্যভাবে করব। তো আমরা ধরে নিলাম এই সংখ্যাটা জটিল হবে না। ওকে, তো ধরলাম এটা হচ্ছে r এবং যেখানে rটা হচ্ছে রিয়েল নাম্বার আমি ধরে নিলাম, জাস্ট ধরছি। দেন আসো আমরা কি পাই, তো এখান থেকে আমরা কি লিখতে পারি x + iy 1/n = r। তো যদি n-তম ঘাত পর্যন্ত এটা বাড়ায় তাহলে আমরা কি পাবো x + iy = r⁴n, এই জিনিসটা পাচ্ছি। এখন দেখো আমরা কি পাচ্ছি, আমরা বলছিলাম r হচ্ছে রিয়েল নাম্বার। তো আর যদি রিয়েল নাম্বার হয় তাকে যত পাওয়ারই দেওয়া হোক না কেন সেটা আলটিমেটলি রিয়েল নাম্বারই হবে। বাট আমরা এখান থেকে কি পাচ্ছি যে x + সেই অনুসারে যেহেতু দুটো ইকুয়াল তাহলে x + iy একটা রিয়েল নাম্বার। বাট এটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব না, কারণ x + iy পুরোপুরি একটা কমপ্লেক্স নাম্বার ফর্মের মতো। এই যে আমরা দেখো আগে দেখে আসছি, তাহলে এটা কি অসম্ভব। তাহলে আমরা কি বলতে পারি যে x + iy বা r⁴n বাস্তব হতে পারে না। সেখান থেকে অবশ্যই বলতে পারি যে এই ঘাতটা অবশ্যই যদি বাস্তব না হয় তাহলে কি হবে, অবশ্যই জটিল হবে। তার মানে যদি জটিল সংখ্যার n-তম ঘাত মূল নেই সেটা অবশ্যই জটিল হবে। ওকে, এতক্ষণ অ্যাকচুয়ালি আমরা মেইন 7টা প্রপার্টি দেখলাম যে জটিল সংখ্যার, এইগুলোকে তুমি বলতে পারো জটিল সংখ্যার একবারে হার্ট, জটিল সংখ্যার হার্ট। তো এইগুলো ইউজ করবে তুমি হয়তো ম্যাথ করার সময় হয়তো প্রপার্টি মনের অজান্তে আসলে ইউজ করে ফেলবে। তো জিনিসটা হয়তো খেয়াল করবো না তোমরা, বাট অবশ্যই তোমাদের এই প্রপার্টিগুলো লাগবে ম্যাথের ক্ষেত্রে। যদি এগুলো না পারো অ্যাকচুয়ালি ম্যাথটা ভালো মতো করতে পারবে না, হয়তো করতে পারবা মুখস্থ হয়ে যাবে, জিনিসটা বেসিক থেকে তুমি করতে পারবে না। তো এই জিনিসগুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, যে কোনো জটিল সংখ্যা যেই বলো না কেন এই থিওরিগুলো অবশ্যই মাস্ট। আমরা এখন একটা প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। তো আসো আমরা একটা জটিল সংখ্যা ধরে নেই -7 + 24i। এই জটিল সংখ্যাটা আমরা একটু বর্গমূল নির্ণয় করব। তো এটা মেইনলি আমরা 3টা প্রসিডিউরে বের করব। তো আসো আমরা একবারে বেসিক যে প্রসিডিউর সেটা থেকে শুরু করতেছি। তো ফার্স্ট প্রসেস 1। ওকে, তো ফার্স্ট আমরা যেটা ধরে নেই 4i = x + iy, এই জিনিসটা ধরে নেই, কারণ আমরা করে আসছিলাম যে কোনো তোমার মূলই বের করি না কেন সেটা আলটিমেটলি জটিলই হবে, আমরা প্রপার্টিটা দেখে আসছি। ওকে, তো এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি 7 + 24i = এটাকে যদি বর্গ করি x² - y² + i × 2xy। আচ্ছা, এখন দেখো এই অংশটা হচ্ছে বাস্তব, এই অংশটা হচ্ছে কাল্পনিক। এখানে এই অংশটা বাস্তব, এই অংশটা হচ্ছে কাল্পনিক অংশ। তো
তো আমরা প্রপার্টিতে একটা ইউজ করে আসছিলাম, মেবি প্রপার্টি নাম্বার 2, সেখানে দেখে থাকবা যে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করছিলাম। তো আসলে এখানে আমরা যদি বাস্তব এবং কাল্পনিক অংশটা সমীকৃত করি তাহলে কি পাচ্ছি, x² - y² = -7, আর এখানে হচ্ছে 2xy = +24। তো দিলাম এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা মেইনলি হচ্ছে x y এর ভ্যালুটা বের করব, কারণ আমরা ধরে নিছি x আর iy। তো x y এর জন্য এখানে দেখো আমরা যদি একটা x² + y² এর ভ্যালু বের করতে পারি তাহলে সেখানে যোগ বিয়োগ করে x আর y এর ভ্যালুটা বের করতে পারবো। আসো সেই কাজটা আমরা করব, x² + y² আমরা বের করি। আমরা এটা সূত্রটা জানি, সূত্রটা কি, x² - y² হোল স্কয়ার প্লাস 4x² y²। ওকে, দেখো এখানে x² - y² এর ভ্যালু আমরা জানি 2xy হোল স্কয়ার, এটা তার মানে এটার ভ্যালু আমরা জানি। তো ভ্যালু যদি বসাই তাহলে কি পাচ্ছি, -7² প্লাস 24²। ওকে, তো 7² মানে হচ্ছে 49, আর এটা মানে হচ্ছে 576। আচ্ছা, দুটো যোগ করে যদি আমি পাই তাহলে পাবো হচ্ছে 625। ওকে, এখন দেখো আমরা যদি এখান থেকে x² + y² হোল স্কয়ার বের করছি, আমরা লাগবে হচ্ছে x² + y² এর ভ্যালু। তাহলে আমরা x² + y² পাবো হচ্ছে, যদি আমরা জেনারেল প্রসিডিউরে করি +-25 পাওয়ার কথা, বাট এখানে আমরা নেগেটিভটা নিতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন নিতে পারতেছি না নেগেটিভটা? নেগেটিভটা না নেওয়ার কারণ হচ্ছে এটা, দেখো দুইটা আছে বাস্তব সংখ্যা, x আর y তো অবশ্যই বাস্তব সংখ্যা, তাদেরকে যদি বর্গ করি এবং তাদের বর্গের সমষ্টি কখনো নেগেটিভ আসতে পারে না, আইদার এটা 0 অর এটা কোনো পজিটিভ নাম্বার, তার মানে অবশ্যই এটা মাইনাস নিতে পারবো না আমরা, সুতরাং আমরা এটাকে পজিটিভ নিচ্ছি। তো এটা নাও হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। ওকে, এখন দেখো আমরা ইকুয়েশন নাম্বার 1 আর 3 এর সাথে যদি কিছুটা কম্পেয়ার করি, এইগুলো একটু মুছে দেই। ওকে, ফার্স্ট অফ অল 1 আর 2 যোগ করব, যোগ করি তাহলে কি পাবো, যোগ করে দেখি তাহলে হচ্ছে 2x² = 25, 25 - 7, তার মানে কত হচ্ছে, 18। আচ্ছা, তাহলে x² আমরা কত পাচ্ছি, 9, x = +-3। ওকে, তাহলে আমরা x এর ভ্যালু একটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা যেটা করব, 2 - 1 করব, এটা যদি করি তাহলে কি পাবো, y² এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তো আসলে হচ্ছে y² এর ভ্যালুটা বের করি, 2y² দেখো 25 + 7 মানে হচ্ছে 32, তাহলে y² = 16, y +-4। দেখো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, y এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে কি আমরা অলমোস্ট ম্যাথের লাস্টের দিকে চলে আসছি। ওকে, তো আমরা যদি ম্যাথের লাস্টের দিকে চলে আসি তাহলে একটু ভ্যালুগুলো যদি বসাই দেই, জাস্ট দেখো কি পাচ্ছি, এখানে যদি বসাই তাহলে 7 + 24i এটা = আমরা পাবো +-3 +-4i। ওকে, এখন আমরা প্লাস কমন নিলাম, কমন নিলে কি পাচ্ছি, 3, আমি এখানে +-3 হতে পারে, দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি 4টা রুট আছে, বাট আমরা সেখান থেকে 2টা রুট নিচ্ছি, বাকি 2টা বাদ দিয়ে দিচ্ছি। এই 2টার বাদ দেওয়ার একটা কারণ আছে, কারণ এখানে কিন্তু আমি অনেকে বলতে পারে যে ভাই কেন প্লাসটাই নিলেন, মাইনাসটা কেন নিলেন না, এটার একটা লজিক আছে কেন মাইনাসটা নেই। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে হয়তো মনে আছে তোমাদের 2xy = কত পাইছি, 24, এই জিনিসটা পাইছিলাম। ইকুয়েশন নাম্বার আমাদের 2 যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা যে এটা পাবো। তাহলে দেখো 2xy এই সংখ্যাটা কি >0 না <0? তো 24 যেহেতু, তাহলে অবশ্যই আমরা >0 পাবো। তার মানে দুটাই কি, x আর y দুটাই হয় পজিটিভ, না হয় দুটাই নেগেটিভ। তাহলে আমরা যদি নেগেটিভ নিতাম তাহলে কি হতো, -3, তার মানে দেখো x আর y দুটাই হয় পজিটিভ না নেগেটিভ হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্লাস নিয়ে -3 - 4i, এটা যদি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে এই কম্বিনেশন, কারণ দেখো প্লাস মাইনাস হওয়ার কোনো চান্স নাই এখানে, কারণ প্লাস মাইনাস হলে এই জিনিসটা <0 চলে আসবে। তাহলে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম না, কারণ এখান থেকে যদি +-y যদি মাইনাস কমন নিয়ে নেই, আলটিমেটলি এটাই ব্যাক করবে। তো আমাদের আমরা মেইনলি প্রিফার করি কোনটা, যে পজিটিভ জিনিসটা রাখা। তো আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে এটাই অ্যান্সারটা বের করবো। এই জন্য অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এটা লিখতাম 4y, এটা হইতো না, কারণ দেখো এখানে এটার ভ্যালু হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তখন এটা করলে চলে আসবে হচ্ছে <0। ওকে, এই জিনিসগুলো অবশ্যই ম্যাথগুলোর ক্ষেত্রে, এই প্রসিডিউরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে প্রসেস নাম্বার, এই প্রসেসটা মোটামুটি সবাই হয়তো বুঝছো। এখন আসি হচ্ছে আমরা আরেকটু শর্ট ওয়েতে যাব, প্রসেস নাম্বার 2-তে। এটা একটু লেন্দি, দেন আসবে প্রসেস নাম্বার 2। আচ্ছা,
প্রসেস নাম্বার 2 আমাদের ম্যাথটা ছিল 7 + 24i। আচ্ছা দেখো আমরা একটু এই জিনিসটা এইভাবে লিখতে পারি, 2iটা একটু আলাদা করে রাখবো, জাস্ট এখান থেকে 2iটা আলাদা করবো। 2i যদি আলাদা করি তাহলে আমার আর বাকি কি থাকলো, 12 দ্বারা গুণ করতে হচ্ছে, তাহলে দেখো এটা ব্যাক করতেছে। আচ্ছা এখন আমাদের যে কাজটা হবে, এই 12কে এমন দুইটা উৎপাদকে ভাঙতে হবে যাদের বর্গের অন্তর -7 আসে। তা আবার রিপিট করতেছি আমি, এই 12কে এমন দুইটা উৎপাদকে ভাঙতে হবে তাদের যাদের বর্গের অন্তর -7 চলে আসবে। ওকে, তো আমি সেই উৎপাদক দুটো নিলাম, 3 আর 4। দেখো 3 আর 4 নিলে কি হচ্ছে, 3 স্কোয়ার - 4 স্কোয়ার কত আসে, -7। এইভাবে আমাদেরকে নিতে হবে এটা একটু। ওকে, তাহলে আমি এটা মানে কি লিখতে পারি, 3 স্কোয়ার - 4 স্কোয়ার প্লাস 3 × 4 2i, এটা লিখতে পারি। আচ্ছা এই জিনিসটা দেখো, 4 আবার কি লিখতে পারি, প্লাস দিলাম, একটা i নিয়ে আসলাম, তাহলে i স্কোয়ারের ভ্যালু কত, -1। এই যে মাইনাসটা সেখানে প্লাস লিখে দিচ্ছি এই জন্য আমি। আর এখানে দেখো আমি একটু সাজায় যদি লিখি 2 × 3 × 4i, তাহলে দেখো আমার এখানে ফ্যাসিলিটিটা কি পাচ্ছি, a স্কোয়ার + b স্কোয়ার + 2ab। তার মানে কি আমার a + b হোল স্কোয়ারের সূত্র মিলে গেছে। তো আমরা এটা লিখতে পারি 3 + 4i হোল স্কোয়ার। তো দেন এটার ভ্যালু যদি এটা পাই, তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি, 7 + 24i = কি পাবো, +-3 + 4i। দেখো আগের ফর্মুলাতে যখন আগের প্রসিডিউরে করছিলাম তখন এখানে প্লাস মাইনাস নিয়ে একটা ঝামেলা হয়েছে, বাট এই প্রসিডিউরে করলে তোমার প্লাস মাইনাস তোমার অটোমেটিক চলে আসবে, এখানে ওই জিনিসটা নিয়ে ঝামেলাটা হবে না। তো এই প্রসিডিউরটা তোমরা ইজিলি ফলো করতে পারো, এবং এই প্রসিডিউরটা অনেক শর্ট, মোটামুটি তোমাদের লেভেল একাডেমিক লেভেলের জন্য এই প্রসিডিউরটাই সবচেয়ে শর্ট। ওকে, এরপরে আসা হচ্ছে প্রসেস 3, আমাদের লাস্ট প্রসিডিউর। সেই ম্যাথটা হচ্ছে অন্য, এটাকে বলতে পারো হচ্ছে শর্টকাট প্রসিডিউর। শর্টকাট প্রসিডিউর এই জন্য বলতেছি, এটা মেইনলি তোমরা ইউজ করবা যখন এমসিকিউ গুলাতে করবা। ওকে, আসো প্রসেস নাম্বার 3। প্রসেস নাম্বার 3টা হচ্ছে, ধরো জেড ইজিক্যাল টু, আমি জাস্ট একটা থিওরিটিক্যাল ভাবে লিখতেছি, জেড ইজিক্যাল টু x + iy। এটা যদি বর্গমূল করি মানে x প্লাস, আচ্ছা আমি +-iy দিয়ে লিখতেছি একবারে। তো +-iy ইজিক্যাল টু আমরা শর্টকাটে এইভাবে লিখতে পারি, +-1/√2 mod z প্লাস x +- mod z - x। এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। তো এটা ইউজ করে আমরা আসলে এই জিনিসটা একটু প্রুফ করি যে এটা আসলে ঠিক আছে কিনা। তো আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম, 7 + 24i, এটাকে বের করছিলাম। চলে আসো। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এই যে প্লাস মাইনাস, এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে ফর্মুলাতে এখানে মাইনাস বসবে। ওকে, তো এখানে আসো, 7 + 24i ইজিক্যাল টু, দেখো কি হচ্ছে, তাহলে আমরা এখানে +-1/√2 এটা বাই ডিফল্ট বসে যাবে। এরপর আসা হচ্ছে mod z + x। আচ্ছা mod z যদি করি তাহলে এটা কত পাচ্ছি, একটু আমরা আলাদা সাইডে করে রাখতেছি, তোমরা এখানে সরাসরি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। ইজিক্যাল টু -7 স্কোয়ার + 24 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা চলে আসছে হচ্ছে 25। কি ক্যালকুলেটর করে দেখো তাহলে চলে আসবে হচ্ছে 25। তাহলে আমাদের ভ্যালুটা যদি বসাই তাহলে 25, সরি এখানে একটু ভুল করছি, এখানে একটা i হবে। তো 25 আর x এর ভ্যালু কত, -7 প্লাস i × 25 মাইনাসে +7। আচ্ছা তাহলে দেখো এখানে কি আসতেছে, √2, 25 - 7 দ্যাটস মিন হচ্ছে 4√2, স্কোয়ার রুট করলে 4√2 পাবো আমরা। তাহলে 4√2 আর সরি 3√2, আর এটা পাবো হচ্ছে আমরা 32 মানে হচ্ছে 4√2, তার মানে হচ্ছে i 4√2। তো √2 আর √2 যদি কাটাকাটি করো তাহলে কি পাচ্ছি, +-3 + i4 বা 4i। দেখো আমাদের আগের রেজাল্টটা মিলে গেছে। তো তুমি যে কোনো একটা প্রসিডিউরে করতে পারো, তো মেইনলি এটা তোমরা এমসিকিউতে ফলো করবা। এরপরে আসা হচ্ছে আমরা শুধু i এর বর্গমূলটা বের করব। এতক্ষণ যখন ফার্স্ট ম্যাথটা আমরা দেখছিলাম, যদি তোমাদের মনে থাকে, দেখো এরকম একটা ছিল, আমি ফার্স্টে বলছিলাম এটাকে 2i-টা একটু সেপারেট করে নিতে হবে, বাট এইখানে তো আমার 2i নাই, তো আমি কিভাবে সেপারেট করব। এই ধরনের যদি ম্যাথ হয় আমাকে অবশ্যই এটা ফলো করতে হবে, 2i-টা সেপারেট করতে হবে। তাহলে আমি কি করতে পারি, এখানে যদি আমি দেখো i = লিখলাম 2i, তাহলে আমি কি লিখছি, 2টা বেশি লিখছি, দেন হাফ দিয়ে ভাগ করে দিই, দেন ইটস ওকে।
আচ্ছা, তো আগের ম্যাথের সময় যেটা লক্ষ্য করছো যে 2i সেপারেট করে আমরা কি করছিলাম, যে 12টা ছিল সেই 12টাকে দুটা বর্গের অন্তর সংখ্যা হিসেবে লিখছিলাম, উৎপাদকের বর্গের অন্তর আকারে লিখছিলাম। এখন বলতে এখানে অন্তরটা কত আছে, মানে এখানে শখ কত, 2i ছাড়া কত আছে, 2i ছাড়া যেহেতু কিচ্ছু নাই, তার মানে আমরা কি জানি 1 আছে। তো 1 এর উৎপাদক কি কি, 1 এবং 1, মানে 1 এর উৎপাদক তো 1ই, আর তো কিছু হয় না। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 2i, এটা লিখতে পারি। তো মাইনাস 1 স্কোয়ার মানে কি, আমরা কি লিখতে পারি i স্কোয়ার, আর এটা আমরা একটু লিখি 2 ইন্টু 1 ইন্টু i, এখানে লিখতে পারি। তাহলে এখানে কি পাচ্ছি, হাফ 1 প্লাস i হোল স্কোয়ার, তাহলে রুট i ইজিক্যালটা আমরা কি পাবো, প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই প্রসিডিউরগুলো ফলো করে আলটিমেটলি তোমরা যে কোনো ধরনের বর্গমূল রিলেটেড যে কোনো ধরনের ম্যাথটা সলভ করতে পারবা। তো তোমরা অবশ্যই এই প্রসেসটা অবশ্যই দেখবা, এবং পাশাপাশি এই টাইপের যে বইতে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবা, আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না।